সরকার আর দাতাদের পেছনে ঘুরবে না, নিজেদের পায়ে দাঁড়াতে হবে। জেলা প্রশাসক সম্মেলনে পদ্মা সেতু নির্মাণ বিষয়ে বললেন প্রধানমন্ত্রী। আগামী নির্বাচন প্রশ্নে দুই প্রধান দল শিগগিরই সমঝোতায় পৌঁছাবে। পদ্মা সেতু নিয়ে সমঝোতা না হওয়া হতাশাজনক বললেন মার্কিন রাষ্ট্রদূত। প্রভাবশালী রাজনীতিবিদ ও আমলাদের দুর্নীতির তথ্য দুদকের হাতে রয়েছে, সংবাদ সম্মেলনে জানালেন কমিশন চেয়ারম্যান গোলাম রহমান। এবং র্যাবের গুলিতে পঙ্গু কলেজ ছাত্র লিমনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগপত্র, বিস্মিত মানবাধিকার কমিশন চেয়ারম্যান। আমন্ত্রণ দেশ সংবাদে, বলছিলাম গ্রামীণফোন সংবাদ শিরোনাম। আমি তানজিনা নুরি সিদ্দিকী, আর ইশারা ভাষায় আছেন মাহমুদা রহমান। এবারে পুরো সংবাদ। আর ভিক্ষা চাওয়া নয়, নিজের পায়ে দাঁড়াতে হবে, একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিজেদের টাকাতেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে। সকালে রাজধানীতে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করে তিনি বলেন সরকার দাতাদের পেছনে ঘুরবে না, দাতা গোষ্ঠীর ওপর নির্ভরতা কমাতে হবে। সম্মেলনে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাস্টার প্ল্যান ও জেলা ভিত্তিক বাজেটের মতো সুনির্দিষ্ট কিছু কর্মপরিকল্পনা তৈরি করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মাঠ পর্যায়ে কাজের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নিতে শুরু হয়েছে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মাঠ পর্যায়ের চিত্র তুলে ধরেন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা। ভ্রাম্যমাণ আদালতের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়ায় একে পূর্ণাঙ্গ আইনি কাঠামোতে এনে কর্মপরিধি বাড়ানো, ভূমি সংক্রান্ত তথ্যাদি দ্রুত কম্পিউটারাইজড করা ও প্রত্যেক জেলা, উপজেলায় মাস্টার প্ল্যান ও বিশেষ অর্থনৈতিক জোন তৈরির মতো বেশ কিছু সুপারিশ করেন তারা। সময়ের পরিক্রমায় ও ব্যবহারের কারণে উক্ত রেকর্ডগুলো নষ্ট হওয়ার পথে। জরুরি ভিত্তিতে উক্ত রেকর্ডসমূহ স্ক্যান করে কম্পিউটারাইজড করা না হলে বেশিরভাগ রেকর্ড নষ্ট হয়ে যাবে। এছাড়া সমগ্র ভূমি ব্যবস্থাপনা কম্পিউটারাইজ করে ভূমি বিষয়ক সেবার মান বৃদ্ধি করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। দেশের মানুষকে বিষাক্ত খাদ্য হতে বাঁচাতে হলে প্রশিক্ষিত জনবল দিয়ে প্রতিটি জেলাতে এক বিএসটিআই এর অফিস চালু করা দরকার। কমপক্ষে একজন করে বিশেষজ্ঞ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেষণে প্রদান করা জরুরি হয়ে পড়েছে। আমি এই বিষয়ের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করছি। প্রধানমন্ত্রী নিজেও ভূমি ব্যবস্থাপনায় অনিয়মের উদাহরণ দিয়ে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরিকল্পিত কৃষি, যোগাযোগ, গ্রামীণ জনপদে আধুনিক সুযোগ সুবিধার সমন্বিত আবাসন সহ স্থানীয় সরকার ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বেশ কিছু দিক নির্দেশনা দেন তিনি। স্ব জেলার উন্নয়ন পরিকল্পনা, বাজেট কি পরিমাণ লাগতে পারে এবং কিভাবে আমরা আরো বেশি এলাকার মানুষকে সম্পৃক্ত করতে পারি এবং যারা স্ব এলাকার মানুষ সেখানেই ধরে রেখে সেখানেই আমরা উৎপাদনমুখী কাজ করতে পারি, সেদিকে দৃষ্টি রেখেই আমাদের কাজ করতে হবে। পদ্মা সেতুর অর্থায়ন প্রসঙ্গে নিজের ও দেশের মানুষের আগ্রহের কথাও জানান তিনি। আমরা নিজেরাই আমাদের পদ্মা সেতু তৈরি করার কাজ শুরু করব। এরপর যদি কোনো ডোনার পাই খুব ভালো কথা, তাদের কাছ থেকে আমরা সহায়তা নেব, কিন্তু কারো কাছে আর ধর্ণা দেওয়া নাই। আমি ইতিমধ্যে বহু টেলিফোন পেয়েছি, এমনকি কলেজের টিচার তার যে একটু সঞ্চয় সেটা সে দিতে চেয়েছে। জেলাভিত্তিক উন্নয়নের জন্য জনপ্রতিনিধি, সরকারের বিভিন্ন বিভাগ ও জনগণের সমন্বয় করে নতুন কৌশল নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রিয়াজুল কাদের সবুজ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও সুষ্ঠু নির্বাচনের জন্য দুই প্রধান দল খুব শিগগিরই সমঝোতায় পৌঁছাবে। শুরু হবে শীর্ষ নেতৃত্বের মধ্যে সংলাপ প্রক্রিয়া। জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে একথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মাসিনা। তিনি পদ্মা সেতু প্রকল্প নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সমঝোতা না হওয়ার ঘটনাকে হতাশাজনক অভিহিত করে বলেন নতুন কোনো প্রক্রিয়াতে হলেও আবার আলোচনা শুরু হওয়া দরকার। অনুষ্ঠানের শুরুতে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা গেল 3 সপ্তাহে তার নিজ দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। জানান সেখানে তিনি যাদের সঙ্গে কথা বলেছেন তাদের প্রায় সবাই বাংলাদেশের মানুষ ও উন্নয়ন প্রশ্নে বেশ আশাবাদী। তিনি বলেন এদেশে অনেকে বিনিয়োগ করতে চায়, কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা, শ্রমিক বান্ধব পরিবেশের অভাব, মানবাধিকার ও দুর্নীতির প্রশ্নে অনেকেই দ্বিধাগ্রস্ত। তবে তার আশা মানুষের স্বার্থের দিক বিবেচনা করে রাজনীতিবিদরা ঐক্যবদ্ধভাবে সংকট নিরসনের উদ্যোগ নেবেন। recurring signals
আমি সবুজ সংকেত দেখতে পাচ্ছি দুই প্রধান দলের দিক থেকেই। পরস্পরের প্রতি উদার আচরণ করছেন তারা। মানুষ তাই চায়। তারা উভয়কেই জানে। আগামী নির্বাচনকে সুষ্ঠু করার জন্য দুই নেতাকে সংলাপে বসার লক্ষ্যে নেতাকর্মীরা একটা পথ বের করবেন খুব শিগগিরই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশের মানুষের জন্য পদ্মা সেতু হওয়া জরুরি। বিশ্বব্যাংকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় তিনি হতাশ হলেও আবারও নতুনভাবে সবকিছু শুরু করা যায় বলে মনে করেন তিনি। আমি মনে করি আবার নতুন করে সবকিছু শুরু করা যেতে পারে। বিশ্বব্যাংক ও বাংলাদেশ উভয় স্বার্থে দরকার এই সেতু নির্মাণে বিশ্বব্যাংকের সহায়তা। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সবসময় এই সেতু নির্মাণের পক্ষে। এ অনুষ্ঠানে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, যুক্তরাষ্ট্রের রপ্তানি, ইকফা চুক্তি, মানবাধিকার ও রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলার পাশাপাশি দুই দেশের মধ্যকার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও খোলামেলা কথা বলেন। জানান, এদেশের সামুদ্রিক সীমার নিরাপত্তার ব্যাপারেও দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। নজরুল কবির, দেশ টিভি, ঢাকা। সরকার দুর্নীতি না করে থাকলে স্বচ্ছতার স্বার্থে পদ্মা সেতু নিয়ে দেয়া বিশ্বব্যাংকের চিঠি জনসমক্ষে প্রকাশ করা উচিত বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এই দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে এই দুর্নীতির দায় মাথায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের কাছ থেকে অর্থ আদায় না করে সরকার দলীয় লোকদের সম্পদের হিসাব নিয়ে তাদের কাছ থেকে পদ্মা সেতুর অর্থ যোগানের ব্যবস্থা করতে হবে। অভিযোগ করেন, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই পদ্মা সেতুর দুর্নীতির দায় এড়াতে চাইছে সরকার। টাকা ছাড় না হতেই দুর্নীতি হলো কোত্থেকে? টাকা ছাড়ের আশায়, আরো বেশি পাওয়ার আশায় ইতিমধ্যেই লেনদেন হয়ে গেছে। আমরা এখন জানতে চাই, দেশের মানুষ জানতে চায় যে এই লেনদেনের সঙ্গে কারা কারা জড়িত। সরকার পদ্মা সেতু দুর্নীতিতে জড়িত না থাকলে স্বচ্ছতার স্বার্থেই সরকারকে দেয়া বিশ্ব ব্যাংকের চিঠি জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। অন্যথায় এই অপকর্মের দায় মাথায় নিয়ে সরকারকে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। আপনারা যে নিজেদেরকে দাবি করছেন যে আপনারা এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত নন, এই পদ্মা ব্রিজ স্ক্যামের সঙ্গে জড়িত নন, তা প্রমাণ করার জন্য আপনারা সমস্ত চিঠিগুলো এবং সমস্ত প্রসিডিংস, সমস্ত বিষয়গুলো জনগণের সামনে উপস্থাপন করুন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, পদ্মা সেতু নির্মাণে নিজেদের অর্থায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা জনগণের নয়, বরং এটি তাদের নির্বাচনী প্রচারণা। অপর এক মানববন্ধনে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকও সরকারকে পদ্মা সেতু নিয়ে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। আকবর হোসেন সুমন, দেশ টিভি, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের বিশেষ অনুসন্ধানে প্রভাবশালী দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও আমলাদের নাম বেরিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণাদি দুদকের হাতে রয়েছে বলে দাবি করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান। বিকেলে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, এসব দুর্নীতিবাজদের অনেকেই অতীতে সরকারি ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে অর্থ সম্পদের মালিক হয়েছেন। দুর্নীতি দমন কমিশন এবার দুর্নীতি দমনে বেশ আটঘাট বেঁধে মাঠে নেমেছে। ইতিমধ্যে দুদকের অনুসন্ধানে দুর্নীতিবাজ বহু প্রভাবশালীর নাম উঠে এসেছে বলে জানান দুদক চেয়ারম্যান গোলাম রহমান। এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, অতীতে ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের অর্থ আত্মসাৎ সহ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন এসব ব্যক্তিরা। তবে এই মুহূর্তে তিনি তাদের নাম প্রকাশ করতে চাননি। যাদের সম্পর্কে এখন দালিলিক প্রমাণ বা তথ্য সাক্ষী পাওয়া যাচ্ছে যে তারা দুর্নীতিগ্রস্ত ছিলেন, তারা দুর্নীতি করেছেন, তাদের অনেকে এই মুহূর্তে সরকারের সাথে নাই, কিন্তু একদিন তারা সরকারি ক্ষমতায় ছিলেন। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বহু অনিয়ম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওই সময়ের প্রতিটি স্তরে দুর্নীতি খতিয়ে দেখছে দুদক। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের 1380টি ফাইল তলব করা প্রসঙ্গে দুদক চেয়ারম্যান জানান, অনিয়মের অভিযোগ অনুসন্ধান করতেই দুদক এসব ফাইল তলব করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যাপক দুর্নীতি হয়েছে। আমি যতটুকু জানি, আমাকে যা বলা হয়েছে যে যেসব কাজে দুর্নীতি হয়েছে সেই সব কাজের একটা তালিকা চাওয়া হয়েছে।
এদিকে পদ্মা সেতু প্রকল্পের কাজ হাতিয়ে নেয়ার জন্য দেশীয় প্রতিষ্ঠানগুলো নানা রকম প্রতারণার আশ্রয় নেয় বলে জানান তিনি। বিশ্বব্যাংক একটি প্রতারক চক্রের খপ্পরে পড়ে ভুয়া একটি চাইনিজ কোম্পানিকে কাজ দেওয়ার জন্য সুপারিশ করে। এই কোম্পানিটির স্টিল পাইলিং এর কোনো অভিজ্ঞতা ছিল না। দুদক চেয়ারম্যান বলেন, অপরাধী যত শক্তিশালী হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। রাবি সিদ্দিকী, দেশ টিভি, ঢাকা। র্যাবের গুলিতে পঙ্গু হওয়া ঝালকাঠির কলেজ ছাত্র লিমনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগপত্র দেওয়ায় বিস্মিত মানবাধিকার কমিশন চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অসহায় নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে কোনো আইনি সহায়তা পাচ্ছে না লিমন, উল্টো রাষ্ট্র তার প্রতি বিদ্বেষমূলক আচরণ করছে। গত বছরের 23 মার্চ ঝালকাঠিতে র্যাবের গুলিতে আহত হয় কলেজ ছাত্র লিমন। পরে তার একটি পা কেটে ফেলতে হয়। ঢাকায় দীর্ঘদিন চিকিৎসার পর বাড়ি ফেরে লিমন। এই ঘটনায় নিজেদের দোষ ঢাকতে উল্টো লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে র্যাব। এর একটি অস্ত্র আইনে করা মামলা, আর অপরটি করা হয় র্যাবের সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে। গত বছরেরই 24 এপ্রিল অস্ত্র আইনে করা মামলায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বর্তমানে মামলাটি ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। র্যাবের এই মামলাটি মিথ্যা উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানানো হলেও গত 1 জুলাই র্যাবের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলাটিরও অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, লিমনকে ন্যায় বিচার না দিয়ে বিষয়টি উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। না আছে তার অর্থ বল, না আছে তার অস্ত্র বল। পঙ্গু একটি যুবকের বিরুদ্ধে রাষ্ট্র এত উদ্ধত আচরণ করছে, আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী বলে আমাদের কাছে মনে হয়েছে। তাই আমরা তীব্র ভাষায় এর প্রতিবাদ জানাচ্ছি। র্যাবের বিরুদ্ধে লিমনের মায়ের করা মামলার অগ্রগতির দিকে সরকার নজর দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। কোনো মহলের ইন্ধনে লিমনের প্রতি বিদ্বেষমূলক আচরণ করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে আহ্বান জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। কেন, কার উদ্দেশ্য হাসিলের জন্য, কার অহমিকায়, কার আত্মম্ভরিতায় আঘাত করেছে, এটি কিন্তু আমাদের কাছে বোধগম্য হচ্ছে না। লিমনের এই মামলায় বিচার বিভাগকে প্রমাণ করতে হবে যে সকল ভয়, ভীতি, অনুরাগ, বিরাগ সবকিছুর ঊর্ধ্বে থেকে তারা ন্যায় বিচার প্রশাসনেই নিয়োজিত রয়েছেন। লিমনের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন তিনি। বলেন, লিমন যাতে ন্যায় বিচার পায় তার জন্য দরকার হলে উচ্চ আদালতের আশ্রয় নেওয়া হবে। রাশেদুল আলম রাসেল, দেশ টিভি, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামাত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় অপহরণ, নির্যাতন আর হত্যায় উস্কানি ও সরাসরি জড়িত থাকার সাক্ষ্য দিলেন মামলার দ্বিতীয় সাক্ষী সৈয়দ শহীদুল হক। ৭১ সালে কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধাদের গ্রুপ মামা বাহিনীর প্রধান ছিলেন শহীদুল হক। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রায় ৩ ঘণ্টা ধরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে বিহারি আর জামাতের নানা তাণ্ডবের বিবরণ দেন। তাঁকে জেরা শুরু করেছেন কাদের মোল্লার আইনজীবী। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কাদের মোল্লার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী মুক্তিযুদ্ধের সময় মামা বাহিনীর প্রধান শহীদুল হক তার সাক্ষ্যে জানান, মিরপুর অঞ্চলে কসাই নামে পরিচিত হয়ে উঠেছিলেন কাদের মোল্লা। কখনো পাকিস্তানিদের সহযোগিতায়, কখনো নিজেই স্বাধীনতার পক্ষের মানুষদের হত্যা করেন। ২৭ মার্চ কবি মেহেরুন্নেসা ও তার মাকে জবাই করে হত্যা, আর ২৯ মার্চ বাংলা কলেজের ছাত্র পল্লবকে অপহরণ করে ৫ এপ্রিল গাছে ঝুলিয়ে গুলি করে হত্যায় কাদের মোল্লা সরাসরি জড়িত ছিলেন বলে জানান সাক্ষী শহীদুল হক। নবপুর ঠাটারি বাজার থেকে শহীদ পল্লব, বাংলা কলেজের ছাত্র শহীদ পল্লবকে ধরে নিয়ে সেই মুসলিম বাজার ১২ নং মুসলিম বাজার ঈদগাহ মাঠে নিয়ে যায় এবং কাদের মোল্লার নির্দেশে তার আঙ্গুলগুলো কেটে ফেলা হয়। তাকে গাছে ঝুলিয়ে রেখে কয়েকদিন ৫ই এপ্রিল তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। যুদ্ধে তারা পালিয়ে যায় মোহাম্মদপুরে খান সেনারা আশ্রয় নেয় এবং মিরপুরে আশ্রয় নেয় এবং সেখানে গিয়ে তিনি দেখেছেন অসংখ্য লাশের স্তূপ এবং রক্ত ভর্তি জমাট রক্ত দেখেছেন এবং রায়ের বাজার বদ্ধভূমিতে গিয়ে তিনি চুক, এক গুচ্ছ চুক ছোট বস্তায় তা উদ্ধার করে তিনি মাটি চাপা দিয়েছেন। এমনকি স্বাধীনতার পরেও জানুয়ারি মাস পর্যন্ত পালিয়ে থাকা পাকিস্তানিদের সঙ্গে স্বাধীনতা নস্যাৎ করার পরিকল্পনায়ও কাদের মোল্লা যুক্ত ছিলেন বলে ট্রাইব্যুনালকে জানান দ্বিতীয় সাক্ষী। এদিকে আরেক অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী মামলার সাক্ষী নির্মল চন্দ্র শর্মাকে জেরা করেন। সোমবার এই সাক্ষী মুক্তিযুদ্ধের সময় সাকা চৌধুরীর নেতৃত্বে তার পরিবারের ৫ জনকে মেরে ফেলার দৃশ্য নিজে দেখেছেন বলে ট্রাইব্যুনালকে জানান। আখলাকুস সাফা, দেশ টিভি, ঢাকা। নিউ ইয়র্কের গ্র্যান্ড আইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে আরও একজন।
নিউ ইয়র্ক পুলিশের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, নিহত 4 জনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ ও বালাগঞ্জ এলাকায়। মিশিগানের হ্যামট্রমিক সিটি থেকে নায়াগ্রা জলপ্রপাত দেখতে নিউ ইয়র্ক এসেছিলেন এই 4 বাংলাদেশি। ফেরার পথে বাফেলো এলাকার গ্র্যান্ড আইল্যান্ড বুলভার্ডে তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। উল্টো দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। নিহতরা হলেন শফিউল আলম, নাজিব খান ও রেজওয়ান চৌধুরী। আহত বোরহান রহমানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক প্রচারাভিযান নিয়ে এখন সরগরম মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকার স্টুডিও থেকে দেশ টিভির জন্য সেই প্রচারণার উপর রিপোর্ট করছেন আহসানুল হক। ভিও60 নির্বাচন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা বলছে, বছরে যারা $2,50,000 কম আয় করেন তাদের জন্য কর শিথিল রাখার যে পদক্ষেপ সাবেক প্রেসিডেন্ট বুশের আমলে নেওয়া হয়েছিল, প্রেসিডেন্ট ওবামা তা আরও 1 বছর বহাল রাখার আহ্বান জানিয়েছেন। বুশের আমলে মধ্য আয় এবং উঁচু আয়ের মানুষের জন্য যেসব কর শিথিল করা হয়েছিল, প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা তা স্থায়ীভাবে বহাল রাখার জন্য এ মাসে ভোট দেবার পরিকল্পনা করেছেন। ইউএসএ টুডের গ্যালাপ জরিপে দেখা যাচ্ছে 12টি গুরুত্বপূর্ণ রাজ্যে ওবামা মিট রমনির চেয়ে এগিয়ে আছেন। ইউএসএ টুডে বলছে, বিজ্ঞাপনের প্রতিযোগিতায় ওবামা নিশ্চিতভাবেই এগিয়ে আছেন। ওদিকে ইয়াহু নিউজ বলছে, জুন মাসে মিট রমনি $106 মিলিয়ন চাঁদা তুলেছেন। ওবামার দল জুন মাসে কি পরিমাণ চাঁদা তুলেছে তা এখনো ঘোষণা করা হয়নি। ভিও60 নির্বাচন পর্ব আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখেই দেশের কপিরাইট আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আসাদুজ্জামান নূর। সকালে কপিরাইট আইন সংশোধনে আয়োজিত এক কর্মশালায় তিনি কথা বলেন। কর্মশালায় সঙ্গীত প্রযোজকরা শিল্পীদের পাশাপাশি গানের উপর সত্ত্ব দাবি করে প্রস্তাব রাখলে বিরোধিতা করেন শিল্পীরা। প্রস্তাবিত কপিরাইট সংশোধন আইনে কপিরাইট লঙ্ঘন সংক্রান্ত অপরাধকে জামিন অযোগ্য করার প্রস্তাব রাখা হয়েছে। কপিরাইট আইন 2000 সংশোধনের জন্য তৈরি খসড়া প্রস্তাবের উপর সকালে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে কর্মশালার আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কপিরাইট অফিস। আইনটিতে সঙ্গীত বিষয়ক কপিরাইটের ক্ষেত্রেও কিছু সংশোধনের প্রস্তাব করা হয়েছে। সঙ্গীত প্রযোজকরা এই ক্ষেত্রে শিল্পীদের পাশাপাশি গানের উপর নিজেদের সত্ত্ব দাবি করে প্রস্তাব তুলে ধরেন, তবে শিল্পীরা তা মানতে নারাজ। শুরু করবেন, সবকিছু করবেন, আমি অর্থ বিনিয়োগ করি, আমি প্রাণ শক্তি সঞ্চার করছি যে জিনিসটিতে, যে আমি অর্থ বিনিয়োগ না করলে প্রোডাক্টিভ হতো না, তাকে বাদ দিয়ে আইন হবে। এটা অত্যন্ত দুঃখজনক। আইনটি যেন এভাবে হয়, যারা অর্থ লগ্নি করবেন তারাও মালিক থাকবেন, আর মেধা শক্তির আওতায় যারা যারা করবেন তারাও মালিক থাকবেন। আমরা তো বলছি না যে আপনি ব্যবসা করে যা টাকা পাবেন সবটা শুধু গীতিকার সুরকারের মধ্যে, শিল্পীর মধ্যে ভাগ করে দেন। রয়্যালটি দেবেন, তার মানে এই ব্যবসার মধ্যে যে লাভটা আসবে সেখানে আপনি আপনার লাভের অংশটা আপনি রাখবেন, আর ওখানে একটা সার্টেন পার্সেন্ট রয়্যালটি দেবেন। কর্মশালায় কপিরাইট বোর্ডকে আরো সক্রিয় করার দাবি জানান তথ্য প্রযুক্তিবিদ মুস্তফা জব্বার। কপিরাইট বোর্ডের যে অবস্থাটা দাঁড়িয়েছে সেটি হচ্ছে কপিরাইট বোর্ড কখন বসবে, কিভাবে বসবে এবং কবে কোন কাজের নিষ্পত্তি করবে তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। সো এই অবস্থা থেকে অতিক্রম করার জন্য আমি মনে করি আইনে কিছু সংশোধন করা দরকার। অনুষ্ঠানের সভাপতি সাংসদ আসাদুজ্জামান নূর বললেন, কপিরাইটের বিদ্যমান আইনটি আন্তর্জাতিক নিয়মগুলোর সঙ্গে মিল রেখে সংশোধন করা হবে। সারা বিশ্বে যেভাবে আইনগুলো প্রণীত হয়েছে বা যে আমরা যেসব আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছি সেই চুক্তি অনুযায়ী আমাদের আইনগুলো আপডেটেড নয়। আমাদেরগুলোকে সেই জায়গায় আমরা নিয়ে আনতে পারিনি। আমরা সেই জায়গাটায় যেতে চাই। প্রস্তাবিত কপিরাইট সংশোধন আইন 2012-তে লোকজ্ঞান ও লোক সংস্কৃতির অধিকার সুরক্ষার বিষয়টি নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে একদিকে যেমন কপিরাইট আইন লঙ্ঘনের শাস্তি কমানোর কথা বলা হয়েছে, অন্যদিকে এই সংক্রান্ত অপরাধকে আমলযোগ্য ও অজামিনযোগ্য করার প্রস্তাবও রাখা হয়েছে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। কোচিং বাণিজ্য বন্ধে উদ্যোগ বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পাশাপাশি দেশব্যাপী সরকারের শিক্ষা কার্যক্রম সফল করারও নির্দেশনা দিয়েছেন তিনি। সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকদের মত বিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।
পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে কোচিং একটি বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এ বাণিজ্য বন্ধ করা একদিনে অথবা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের অন্তর্ভুক্ত করার কথা বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, যথাসময়ে বই পৌঁছে দেওয়া সহ সরকারের সকল শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করবেন তারা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির সময় অতিরিক্ত টাকা গ্রহণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাত্র 3টি বিদ্যালয় এখন পর্যন্ত অতিরিক্ত অর্থ ফেরত দেয়নি। নীতিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সাতক্ষীরার শ্যামনগরের লোকালয়ে আসা বাঘটি 3 দিনেও বনের ভেতরে যায়নি। একবার বনের পাশে অস্থিরভাবে ঘোরাফেরা করছে বাঘটি, খাবারও খাচ্ছে না। বাঘটিকে পর্যবেক্ষণ করছেন বন বিভাগের কর্মকর্তা ও চিকিৎসকরা। বলছেন, অসুস্থতার কারণেই বাঘটির এই অবস্থা। নিরাপত্তার কারণে এলাকায় বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমনের রিপোর্ট। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন গোলাখালী গ্রামের চিংড়ি ঘেরের বেড়ি বাঁধে রোববার চলে আসে এই বাঘটি। এলাকাবাসী ও বন বিভাগের সহায়তায় 2 দিন চেষ্টা করেও বনের ভিতর পাঠানো যায়নি বাঘটিকে। একবার উঠে দাঁড়িয়ে বনের কাছে যাচ্ছে, আবার বাইরে ফিরে আসছে। এমন অস্থিরতার মধ্যে সময় পার করছে বাঘটি। বন বিভাগের কর্মকর্তা ও চিকিৎসকরা বাঘটিকে পর্যবেক্ষণ করছেন। দীর্ঘ সময় কোনো খাবার না খাওয়ায় দুর্বল হয়ে পড়েছে বাঘটি। যে বাঘটি আজ 2 দিন ধরে বনের বাইরে অবস্থান করছে, সে বাঘটি 2 দিন ধরে খায়নি, তাহলে তার অবস্থাটা কি হতো? বাঘ যাতে গ্রামে ঢুকতে না পারে সেজন্য সব পথই জাল দিয়ে বন্ধ রাখা সহ পুলিশ ও বিজিবি সদস্যরা পাহারায় রয়েছে। সুন্দরবনের বাঘের অনুকূল পরিবেশ বাধাগ্রস্ত হওয়ায় প্রায়ই লোকালয়ে চলে আসে বাঘ। সুন্দরবনের খাদ্যচক্র ব্যাহত হয়ে বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বাঘের যে খাবার, সেই খাবারটা না থাকার কারণে তারা বারবার বনে চলে আসছে, এই বন থেকে বাইরে আসছে এবং লোকালয়ে এসে তাদের খাবার সংগ্রহ করাচ্ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটি রুটে পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা ধর্মঘট 3 দিন পর প্রত্যাহার করা হয়েছে। নৌমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিকেলে ধর্মঘট তুলে নেন মালিক শ্রমিকরা। সন্ধ্যার পরই উত্তরবঙ্গের 14টি জেলার সঙ্গে ঢাকার বাস চলাচল স্বাভাবিক হয়েছে। 30 জুন রাতে বগুড়ার শাহ ফতেহ আলী পরিবহনের বাস মহাখালী টার্মিনাল থেকে বের করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বগুড়া থেকে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ রাখা হয়। তবে ঢাকার সঙ্গে নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাস যোগাযোগ স্বাভাবিক রয়েছে। এদিকে ছাত্রদের সঙ্গে সংঘর্ষে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ভোলার অভ্যন্তরীণ 8টি রুটে দ্বিতীয় দিনে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। এই ঘটনায় এক কলেজ ছাত্রকে আটক করলে বিক্ষোভ করে ছাত্ররা। বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হয় অন্তত 50 জন। এবার অর্থ, শিল্প, বাণিজ্যের খবর। প্রস্তাবিত মূল্য সংযোজন কর আইনের বিতর্কিত বিষয়গুলো ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে দূর করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। একই সঙ্গে রাজস্ব আয় বাড়াতে কর্মকর্তাদের দুর্নীতির ঊর্ধ্বে থেকে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত সর্বোচ্চ মূল্য সংযোজন কর দাতাদের সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অভ্যন্তরীণ আয়ের সবচেয়ে বড় উৎস মূল্য সংযোজন কর মূসক, যা বিভিন্ন পণ্যের মূল্যের উপর ধরা হয়। গেল অর্থ বছরে এ খাতে রাজস্ব আদায় হয়েছে 40,000 কোটি টাকা, আর 2012-13 অর্থ বছরে এর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 40,966 কোটি টাকা। বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সর্বোচ্চ মূসক দাতাদের সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত মূসক আইন অনুযায়ী 2015 সালের মধ্যে রাজস্ব ব্যবস্থার আধুনিকায়ন করা হবে। বলেন, এই সময়ের মধ্যে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা 20% হবে। আমার আশা যে 2015 সালের মধ্যে আপনারা সবাই হিসাব রক্ষণে চলে যাবেন, যার ফলে খাতা দুটা আর কখনো করার প্রয়োজন পড়বে না। একটি খাতাতে সব হিসাব সংরক্ষিত হবে। এটি মূসকের বিরাট অবদান। নৈতিক চরিত্রে মূসক একটা বড় অবদান রেখেছে। ব্যবসায়ীদের রাজস্ব দেওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় বাজেট আর দাতাদের সাহায্য নির্ভর নয়। এই অবস্থায় প্রস্তাবিত মূসক আইন নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করার উপর জোর দেন এফবিসিসিআই সভাপতি। আমরা যেসব কথাই বলি ওনারা কোনো কথাই শুনতে রাজি না। তারা এই আইন প্রণয়ন করবেনি। যে আমাদের লোক কিছু মতামত নিলে অন্তত সবাইরই সম্পৃক্ততা থাকবে, এই ব্যাপারে আপনি দৃষ্টি দিবেন, এই আমি আপনার প্রতি রিকোয়েস্ট করছি। এবছর সর্বোচ্চ মূসক পরিশোধ করায় 134টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। মাহবুবুল আলম, দেশ টিভি, ঢাকা। বর্তমান বিশ্ব অর্থনৈতিক মন্দা 2012-13 অর্থ বছরে 7% প্রবৃদ্ধি অর্জনে কোনো প্রভাব ফেলবে না মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী জি এম কাদের।
সকালে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ৫ম এশিয়ান বাণিজ্য মেলা উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। দেশের বাণিজ্যিক পরিস্থিতি স্থিতিশীল আছে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে রাজনৈতিক অস্থিরতা কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। বাংলাদেশের উৎপাদিত পণ্য এশিয়ার বাজার দখল করে আছে এবং এই সম্ভাবনাকে আরও কাজে লাগাতে এশিয়ান আন্তর্জাতিক মেলা কার্যকরী ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। মেলায় 10টি দেশের 100টিরই বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে জার্মানির নিউম্যান ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। মতিঝিলে এফবিসিসিআই ভবনে আজ চুক্তি সই হয়। এর আওতায় প্রাথমিকভাবে 15 জুলাই থেকে 30 নভেম্বর পর্যন্ত দেশ বিদেশে ব্যবসার ক্ষেত্রে গবেষণা, প্রশিক্ষণ সহ বিভিন্ন খাতে এফবিসিসিআইকে সহায়তা দিবে নিউম্যান ফাউন্ডেশন। জার্মান ভিত্তিক অলাভজনক এই প্রতিষ্ঠানটি বিশ্বের 60টি দেশে পণ্য আমদানি রপ্তানিতে বাণিজ্যিক ও কৌশলগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিয়ে থাকে। আন্তর্জাতিক প্রসঙ্গ, সামরিক পরিষদের হুঁশিয়ারি উপেক্ষা করে মিশরে বিলুপ্ত পার্লামেন্টের সংক্ষিপ্ত অধিবেশন হয়েছে। পার্লামেন্ট পুনরুজ্জীবিত করার নির্দেশ দিয়ে শক্তিশালী সামরিক পরিষদের মুখোমুখি দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। প্রেসিডেন্টের এ নির্দেশের বিষয়ে অসন্তোষ জানিয়ে পরিষদ বলেছে, দেশের সব প্রতিষ্ঠানের উচিত সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে চলা। মিশরের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেওয়ার সপ্তাহের মাথায় বিলুপ্ত পার্লামেন্ট পুনরুজ্জীবিত করতে রোববার ডিক্রি জারি করেন মোহাম্মদ মুরসি। নির্দেশ দেন পার্লামেন্টে অধিবেশন ডাকার। এ ঘটনায় অসন্তোষ জানিয়ে আইন ও সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল হতে প্রেসিডেন্টকে পরামর্শ দেয় ক্ষমতাশীল সামরিক পরিষদ। সোমবার দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালত বলেছে, পার্লামেন্ট ভেঙে দেওয়ার রায় চূড়ান্ত এবং তা আপিলের অযোগ্য। তবে সাংবিধানিক আদালতের রুলিং ও সামরিক পরিষদের হুঁশিয়ারির তোয়াক্কা না করে মুরসির নির্দেশ মতো বিলুপ্ত পার্লামেন্টের সংক্ষিপ্ত অধিবেশন হয়েছে মঙ্গলবার। স্পিকার সাদ আল কাত্তানি বলেছেন, সাংবিধানিক আদালত যে রায় দিয়েছে তা কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়টি তারা ফয়সালা করতে চান পার্লামেন্টে। এ পরিস্থিতিতে বড় প্রশ্ন হচ্ছে, দেশটির সামরিক পরিষদ ডিক্রি জারি করে আইন প্রণয়নের ক্ষমতা নিজেদের হাতে নিয়েছে। এ অবস্থায় বিলুপ্ত পার্লামেন্ট পুনরুজ্জীবিত হলে আইন প্রণয়নের দুটি সমান্তরাল কর্তৃপক্ষ দাঁড়িয়ে যাচ্ছে। সামরিক পরিষদ সহজে তাদের আইন প্রণয়নের ক্ষমতা ছেড়ে দেবে এমনটা মনে করছেন না কেউ। পার্লামেন্ট অধিবেশন বসিয়ে প্রেসিডেন্ট মুরসি প্রাথমিকভাবে জয়ী হলেও শক্তিশালী সামরিক পরিষদের সঙ্গে শেষ পর্যন্ত কতখানি বেড়ে উঠবেন তাই দেখার বিষয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিরিয়ায় নতুন করে অস্ত্র সরবরাহ করবে না বলে জানিয়েছে রাশিয়া। রাশিয়ার অস্ত্র বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা সোমবার কথা জানান। সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে অন্যান্য দেশের মতো রাশিয়াও উদ্বিগ্ন বলে জানান দেশটির অস্ত্র বাণিজ্য পর্যবেক্ষণকারী সংস্থার উপপরিচালক ভিচেস্লাভ জিরকালন। আর তাই রাশিয়া সেখানে নতুন অস্ত্র পাঠানো ও 36টি বিশেষ বিমান সরবরাহ স্থগিত করেছে বলেও জানান তিনি। বিশেষ বিমানের জন্য রাশিয়ার সঙ্গে $55 কোটি মূল্যের চুক্তিপত্রে স্বাক্ষর করেছিল সিরিয়া। এদিকে সিরিয়ার সংকট সমাধানে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে দামেস্কে অনুষ্ঠিত বৈঠক সফল হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত কোফি আনান। এবার খেলার সংবাদ। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ড সফরের আগে এ দলের সঙ্গে শেষ টি-20 প্রস্তুতি ম্যাচে 8 উইকেটে হেরে গেছে বাংলাদেশ জাতীয় দল। এই ম্যাচে অবশ্য খেলেননি তামিম, মাশরাফি ও আশরাফুল। পরে এক সংবাদ সম্মেলনে আসন্ন সফর নিয়ে কথা বলেন অধিনায়ক মুশফিকুর রহিম ও কোচ রিচার্ড পাইবাস। বিসিবি একাডেমি মাঠে প্রস্তুতি ম্যাচের এ যেন চিরচেনা চিত্র। রক্ষণাত্মক ব্যাটিং স্টাইলের জন্য খ্যাত কোনো ব্যাটসম্যান সাধারণ আয়তনের চেয়ে ছোট এই মাঠে নামলেও হাঁকাতে শুরু করেন একের পর এক ছক্কা। শেষ প্রস্তুতি ম্যাচেও দেখা গেল এমন 4 ছক্কার ফুলছড়ি। জাতীয় দল প্রথমে ব্যাট করে 20 ওভারে সংগ্রহ করে 243 রানের পাহাড়। জবাবে ব্যাট করতে নেমে শাহরিয়ার নাফিজ ও রকিবুল হাসানের ব্যাটিং দেখে মনেই হয়নি এ দুই ব্যাটসম্যান দীর্ঘদিন ধরেই আছেন জাতীয় দলের বাইরে। তবে এ ম্যাচের ফলাফলকে তেমন গুরুত্ব দিচ্ছেন না কোচ রিচার্ড পাইবাস। পাশাপাশি এ ফরম্যাটের ক্রিকেট আরো বেশি খেলার উপর জোর দিয়েছেন তিনি। টি-20 ফরম্যাটে ভালো করতে হলে আমাদের আরো বেশি এ ধরনের ম্যাচ খেলতে হবে।
জিম্বাবুয়ে সফরে প্রতিকূল কন্ডিশনে দল ভালো খেলেছে। আশা করছি খেলোয়াড়রা নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে। আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসে আগের সফরে ওয়ানডে ম্যাচ হারে বাংলাদেশ। আগের সেই দুঃসহ স্মৃতি মুছে ফেলতে চায় টাইগাররা। আর আগের তুলনায় অলমোস্ট লাস্ট 3 ইয়ার্সে আমাদের টিমটা অনেক স্ট্রং হয়েছে, কারণ আমরা একসাথে প্রায় অনেক বছর খেলছি। সো এটা একটা প্লাস পয়েন্ট। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যেটা একটা অপরচুনিটি, যেটা আপনি বললেন যে এই রেকর্ডটা আমাদের ঠিক করার। তার আগে অবভিয়াসলি আমাদের টার্গেট থাকবে যে এই পুরো সিরিজটা যেন আমরা ভালো খেলে অন্তত সিরিজটা অবশ্যই যেন জিতি, এবং নেদারল্যান্ড তারপর স্কটল্যান্ড। সো আর মেইন প্রিপারেশন থাকবে যে ওয়ার্ল্ড কাপের জন্য যেন আমরা একটা ব্যালেন্স এবং কনসিস্টেন্ট টি20 ক্রিকেট খেলতে পারি, সো দ্যাট আমাদের জন্য কনফিডেন্সটা হাই থাকে। আয়ারল্যান্ডের সঙ্গে 3টি এবং স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে 1টি করে আন্তর্জাতিক টি20 ম্যাচ খেলতে বুধবার ঢাকা ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রিয়াসাত হোসাইন, সানভি, দেশ টিভি, ঢাকা। এদিকে পাল্লে কেলেতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে 84 রানে পিছিয়ে আছে পাকিস্তান। 337 রানে লঙ্কানদের ইনিংস থেমে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসের দিন শেষে সফরকারীদের সংগ্রহ 1 উইকেটে 27 রান। 3 উইকেটে 44 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। শুরুতেই জয়বর্ধনের উইকেট হারালেও চতুর্থ উইকেট জুটিতে সামারাভিরার সঙ্গে 143 রান যোগ করেন পারানাভিতানা। পেরেরা 73 এবং পারানাভিতানা ও সামারাভিরার 75 রানে 337 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জুনায়েদ খান নেন 5 উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 16 রানেই ওপেনার তৌফিক ওমরের উইকেট হারায় সফরকারীরা। এরই সঙ্গে দেশ সংবাদ শেষ করব, তাই গ্রামীণ ফোন সংবাদ শিরোনামগুলো আরো একবার। সরকার আর দাতাদের পেছনে ঘুরবে না, নিজেদের পায়ে দাঁড়াতে হবে। জেলা প্রশাসক সম্মেলনে পদ্মা সেতু নির্মাণ বিষয়ে বললেন প্রধানমন্ত্রী। আগামী নির্বাচন প্রশ্নে 2 প্রধান দল শিগগিরই সমঝোতায় পৌঁছাবে। পদ্মা সেতু নিয়ে সমঝোতা না হওয়া হতাশাজনক বললেন মার্কিন রাষ্ট্রদূত। প্রভাবশালী রাজনীতিবিদ ও আমলাদের দুর্নীতির তথ্য দুদকের হাতে রয়েছে, সংবাদ সম্মেলনে জানালেন কমিশন চেয়ারম্যান গোলাম রহমান। এবং র্যাবের গুলিতে পঙ্গু কলেজ ছাত্র লিমনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগপত্র, বিস্মিত মানবাধিকার কমিশন চেয়ারম্যান। দর্শক, এই ছিল এখনকার দেশ সংবাদ। আমাদের পরের বুলেটিন 9টার সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আর দিনে রাতে সবসময় সব শেষ সংবাদ জানতে ভিজিট করুন desh.tv/news। ধন্যবাদ।